ভাই রুমে চল, কথা আছে। ফাহাদ এক পাও নড়ে না। আচমকা মিনারা বেগমকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে ওঠে, কনগ্রাচুলেশন মা। বলো তো কেন? কারণ তোমার মনের আশা ঠিক হতে চলেছে। তুমি শীঘ্রই শাশুড়ি হবে মা, কারণ আমি নিধিকে বিয়ে করতে যাচ্ছি। ফাহাদের এমন কাজ আর কথায় সবার চোখ কপালে, বিশেষ করে ইনায়া আর তিথি। নিধি আর ফাহাদ কেমন কি তাদের মাথায় ঢুকছে না। আমি ওকে ভালোবাসি, শুনেছ? তাই আমি চাই না তোমরা এই বিষয়ে আর কোনো কথা বলো, কেমন? এই বলে ফাহাদ উপরের দিকে অগ্রসর হতেই মিনারা বেগম ঝাঝালো শাসানি কণ্ঠে বলে ওঠে, তাহলে আমার কথাও মনে রেখো তুমি ফাহাদ, আমি নিধিকে এইবারের বউ হিসেবে মেনে নিব না। ফাহাদ মায়ের দিকে বাঁকা চোখে তাকিয়ে হেসে উপরে চলে গেল। মিনারা বেগমও গমগমে মুখ নিয়ে হলরুম ছেড়ে চলে গেলেন। মিজানুল করিম জায়ানের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে তিনিও চলে গেলেন। তিথি আর ইনায়া এবার জায়ানের দিকে তাকায়, এবার ইনায়ার দিকে নিবদ্ধ ছিল। এসব কি হচ্ছে ব্রো? ভাই আর নিধি ইম্পসিবল, কেমনে কি? জায়ান তিথির দিকে তাকিয়ে আলতো হেসে বলে ওঠে, শুনলি না তুই ভাই কি বলেছে? সে তাকে ভালোবাসে। তিথি কনফিউজড হয়ে জায়ানের দিকে তাকিয়ে থাকে, তার মাথায় খেলছে না। তারা দুজনেই তো দুজনকে দেখলে তেতে উঠত, কিন্তু ইনায়ার মাথায় আস্তে আস্তে সব ধরা দেয়। ফাহাদ প্রথম থেকেই নিধির প্রতি কোমল ছিল, আর নিধিও ফাহাদকে দেখতে না পারার কারণ বুঝে যায় সে। ইনায়া গম্ভীর মুখে জায়ানের পানে তাকায়, আসন্ন পরিস্থিতি আর সুপ্ত অনুভূতিতেও। এই দুনিয়াটা আসলেই বড্ড কঠিন, কোনো কিছুই অনুকূলে নয়। জায়ান ইনায়ার চোখের দিকে তাকিয়ে হাসল, যেন ইনায়া চোখের দিকে তাকিয়ে তার মনের ভিতরে ঘটে যাওয়া ঝড়ের তাণ্ডব দেখাতে পাচ্ছে সে। শপিং শেষে একটা পার্কে এসেছে ঈশান, তিথি, ইনায়া আর নিধি। খুব শান্ত পরিবেশ, নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটি। দুপুর হওয়ার দরুন এখানে প্রায় জনমানবের দেখা নেই আপাতত। তিথি কিছু ছবি ক্লিক করে ইনায়ার দিকে ক্যামেরা ধরে, যে এখন ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে। তিথি এবার তার ডান পাশে বসে থাকা নিধির দিকে তাকালো, মলিন মুখে অন্যদিকে তাকিয়ে আছে সে। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে। নিধিকে অনেক কষ্টে ঈশান মানিয়ে নিয়ে এসেছে। শপিং করার পুরোটা সময় নিধি চুপচাপ ছিল, কোনো কথাই তেমন ভাবে বলেনি। ঈশান আর তিথি মিলেই নিধির শপিং কমপ্লিট করেছিল। এক পর্যায়ে নিধির কিছু অস্বাভাবিক দিক লক্ষ্য করে ইনায়া। পুরুষ মানুষ দেখলেই তিথি কেমন ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, তাই তারা সবাই শপিং বাদ দিয়ে এখানে এসেছে, বাকিটা পরে করে নেবে। তিথি নিধির শুষ্ক মুখটার দিকে তাকিয়ে হাসলো কিছুটা। মেয়েটা চমৎকার, ভাইয়ের বউ হলে মন্দ হবে না। তিথির ভাবনার মাঝেই ইনায়া এসে পাশে বসে। সাথে একটা লোক 3 প্লেট ফুচকা আর সমুচা সিঙ্গারা নিয়ে এসেছে। লোকটা খাবারগুলো রেখে চলে যেই ইনায়া শান্ত গলায় নিধিকে বলে, তোমার প্রিয় ফুচকা নিধি, খেয়ে নাও ঝটপট। আমি খাবো না ভাবি। ইনায়ার কথার জবাবে এতটুকু বলে নিধি আবার সামনে দৃষ্টি দেয়। ইনায়া কিছুটা শাসনের স্বরে বলে ওঠে, কোনো কথা শুনছি না। নিধি ঠোঁট উল্টে তিথি আর ইনায়ার দিকে তাকায়, তারপর ফুচকার প্লেট তুলে নেয়। ইনায়া তিথি খেতে খেতে নিজেদের মধ্যে কথা শুরু করে দেয়। কিছু সময় পর ঈশান এসে তাদের জলদি তাড়া দেয়, এখনো তোমাদের এই স্পেশাল ডিশ খাওয়া হয়নি, জলদি করো। বলেই তিথির পাশে বসে পড়ে ঈশান। পাশ থেকে পানি বোতল তুলে মুখ লাগিয়ে অর্ধেকটা শেষ করে নেয়। তিথি তা দেখে অনেকটা তেতে ওঠে। ইয়াক, কি করলে এটা তুমি? মুখ লাগিয়ে খাওয়ার কি দরকার ছিল? ঈশান একটু অদ্ভুতভাবে তিথির দিকে তাকিয়ে আচমকা হেসে বলে ওঠে, লোকজনের পা দিয়ে গুলানো ময়দার ফুচকা খেতে পারো, আবার অন্য লোকের অদ্ভুতভাবে মাখিয়ে পরিবেশনও করতে পারো। বাড়িতে কি করে বানিয়ে নিয়ে আসে তার নাই বলি, আর আমি সামান্য বোতলের মুখ লাগিয়েছি বলে ইয়াক হয়ে গেল। আশ্চর্য। কে বলেছে এই মিথ্যা কথা? ইউটিউব গেটে গিয়ে দেখো। তিথি আর ঈশানের কথা লেগে যায় এখনই। ইনায়া আর নিধি অবাক হয়ে এদের ঝগড়া দেখছে। এরা নাকি বিয়ে করবে, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি।
শেষ মুহূর্তে ঈশানের সাথে কথাই না পেরে তিথি ফুচকার প্লেট ঈশানের গায়ের উপর ঢেলে গাড়ির দিকে চলে যায়। ঈশান হা হয়ে যায় তিথির এহেন কাণ্ডে। ইনায়া আর নিধি একটু পরেই একযোগে হেসে ওঠে। ঈশান পানি দিয়ে শার্ট ক্লিন করতে করতে বলে ওঠে, জানো ইয়ানা, কিছু মেয়েদের এটা জন্মগত স্বভাব, যুক্তিতে না পারলে জিনিসপত্র গায়ে ফেলা। ইনায়া আর নিধি হাসি থামিয়ে তিথির কাছে যায়। ঈশান বিল দিয়ে একটু পরেই চলে আসে। তিথি এখনো ভীষণ রাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া হালকা স্বরে জিজ্ঞেস করে, সামান্য কথা নিয়ে এত ঝগড়া? তোমরা সংসার কি করে করবে? তিথি নাক মুখ ফুলিয়ে বলে ওঠে, সেটাই তো, ওকে বলে দাও শুধরে যেতে, না হলে তার রুমের একটা জিনিসও আমি আস্ত রাখবো না বলে দিলাম। ঈশান তিথির কথাকে অতটা গুরুত্ব না দিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, আমি নিধিকে নিয়ে যাচ্ছি, তোমরাও যাও। তিথি মুখ বাঁকিয়ে নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। ইনায়াও তিথির পাশে বসতে যাবে তখনই সেখানে আরও একটা গাড়ি এসে ব্রেক কষে। তারা সবাই সেদিকে লক্ষ্য করে দেখতে পায় সেটা ফাহাদের গাড়ি। গাড়ি থেকে তখন নেমে আসে ফাহাদ। আজকে তার বেশভূষা একটু অন্যরকম, হোয়াইট ডেনিম প্যান্ট আর স্কাই ব্লু শার্ট ফাহাদের। খুব কম সময় ফাহাদ পাঞ্জাবি বাদে অন্য কিছু গায়ে জড়ায়। তিথি ভাইকে দেখে হাসলো একটু। ঝটপট গাড়ি থেকে নেমে ভাইয়ের কাছে এগিয়ে যায় সে। সবকিছু ঠিকঠাক আছে তো ভাইয়া? ফাহাদ সামনে এগোতে এগোতে শান্ত স্বরে বলে ওঠে। আপাতত সব ঠিকই আছে। ঈশান ফাহাদকে দেখে দৌড়ে তার কাছে আসে, অতঃপর মিনমিন করে বলে ওঠে, আমার কিন্তু ভয় লাগছে ভাইয়া। কালকের ঘটনা বড় মা সবাইকে জানিয়েছি, ইনফ্যাক্ট নিধিও জানে। প্লিজ ভেবে দেখো আর একবার। ফাহাদ ঈশানের কথায় কোনো উত্তর দিল না। ইনায়া আর নিধি অবাক হয়ে দেখছে এদের কাণ্ড। ফাহাদকে দেখে নিধির মুখ টোটালি অন্ধকার ছেয়ে গেছে। কালকের সব কথা মায়ের মুখে শুনে তার ভীষণ রাগ হয়েছিল। এই মেয়রকে টাইম পাস করার জন্যে আর কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না নাকি? ফাহাদ নিধির দিকে তাকিয়ে হালকা হেসে ঈশানকে বলে ওঠে, চলো এবার যাওয়া যাক। এখন সময় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারিদিকে ভেসে আসছে আজানের সুর। পাখিরা ফিরে যাচ্ছে নিজেদের নীড়ে। একটু গুমট পরিবেশ। রাজকীয় করিম ভিলাও সন্ধ্যায় কৃত্রিম লাল আলোতে জ্বলজ্বল করছে। বাড়িটির বাহ্যিক অপার সৌন্দর্য তুলে না ধরলেই হয়, কারণ এর ভিতরে বাসকৃত মানুষগুলো এখন হাজার চিন্তায় আর কান্নায় ভেঙে গেছে। বাড়ির বিশাল বড় হলরুমে মাথায় আইস ব্যাগ ধরে পায়চারি করছেন মিজানুল করিম। কিছুটা দূরে বসে কান্না করছেন মিনারা বেগম। কান্নাটা মূলত ভীষণ রাগে চোখ দিয়ে পানি পড়ছে। কত করে বোঝানোর পরও ছেলে এই কাজ করতে পারল? মিজানুল করিম আইস ব্যাগটা ছুঁড়ে ফেলে চলতে থাকা টিভির সামনে এসে আবার বসলেন, যেখানে স্থানীয় সংবাদ মাধ্যমে সংবাদ পাঠিকা সুন্দর করে বলছেন, ব্রেকিং নিউজ, বিয়ে করেছেন মেয়র ফাহাদ করিম। বিশিষ্ট শিল্পপতি নাহিদ মির্জার মেয়ে নিধি তাসনিমকে নিজের সহধর্মিণী হিসেবে কবুল করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে এই কথা জানান মেয়র ফাহাদ করিম। শোনা যাচ্ছে কিছুদিন আগে গণধর্ষণ করা হয়েছিল নিধি তাসনিমকে। মিজানুল করিম আর কিছু দেখলেন না, টিভি অফ করে দিয়ে মিনারা বেগমের পাশে বসলেন। এরই মধ্যেই সোহানা আর নাহিদ মির্জা বার কয়েকবার ফোন দিয়ে বলেছেন ফাহাদ নিধিকে জোর করে বিয়ে করেছে। মিনারা বেগম এবার রেগে সামনে থাকা ফ্লাওয়ার ভাস ছুঁড়ে মারেন। মিজানুল করিম খেকিয়ে উঠলেন প্রায়। এই খবরদার, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করবে না একদম। যাও, মাথায় পানি ঢেলে ঠান্ডা হও। ছেলে বউ আসবেন, বরণ করতে হবে। এই পরিস্থিতিতে আপনি আমার সাথে মজা করছেন? বাড়ি থেকে বেরিয়ে যাব আমি। তাদের কথার মধ্যেই জায়ান ওপর থেকে নিচে নেমে আসে। দুপুরে অফিস থেকে এসে এতক্ষণ ঘুমিয়েছিল জায়ান। ঘুম ঘুম চোখে মিনারা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, কি হলো তোমাদের? ঝগড়া করছে কেন? মিজানুল করিম টিভি অন করে দেয় জায়ানের উদ্দেশ্যে। একই নিউজ বারবার দেখানো হচ্ছে। জায়ান কোনো রিয়াকশন না দিয়ে সোফার উপর আরাম করে বসে। মিনারা বেগম হতবাক হয়ে বললেন, কিছুই বলবি না। জায়ান ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলে ওঠে, কি বলবো মা, ভালোবাসি, জোর করে বিয়ে করেছে, এতে আর কি বলার থাকে? তোমরা পারিবারিকভাবে মেনে নিলেই পারতে।
মিজানুল করিম ভ্রু কুচকালেন। তিনি গম্ভীর গলায় বলে উঠলেন, তাই তা দুজন দুজনকে পছন্দ করলে মেনে নিতাম। তোমার ভাইয়ের ভালোবাসা তো এক পাক্ষি। সবুর করো এই ভেবে যে এখনো যেন মির্জাবাড়ির লোকেরা কেস ঠুকে দেয়নি। জায়ান বাবার সাথে আর তর্কে জড়াই না। মিনারা বেগম রাগে গজগজ করতে করতে বলে, আমি নিধিকে কোনো দিনই মেনে নিব না, কিছুতেই না। কেন মানবে না মা? সমস্যাটা কোথায়? জায়ানের কথায় মিনারা বেগম দ্বিগুণ রাগান্বিত হয়ে উত্তর দেয়, তুমি জানো না জায়ান সমস্যাটা কোথায়? এই ধর্ষিতা মেয়ে কি করে করিম ফিলার বউ হতে পারে? কিছুতেই না। জায়ান মায়ের প্রতি রুষ্ট হয়ে যায় অনেক। সে বোঝানোর সুরে বলে, তোমার কি হলো মা? তুমি তো এমন ছেলে নাম। এত গুড মম তুমি বউ আসার আগে টিপিক্যাল শাশুড়ি হয়ে গেলে। একবার ভাবো তো, নিধির জায়গায় তিথি থাকলে কি হতাম। বাস্তবতায় মায়া দেখানো যায় না জায়ান। সবশেষে আমরা সামাজিক মানুষ, সমাজে বাস করি আমরা। মিজানুল করিম এবার শান্তভাবে বসে মিনারা বেগমকে বোঝাতে শুরু করলেন, মেনে নাও তো মিনা, ছেলেটা 34 বছরে একটা মাত্র বিয়ে করলো, তাও আবার জোর করে। মেয়ে যে সহজে তোমার ছেলের সাথে সংসার করবে না তা 90% সত্যি। আমাদের এখন ফাহাদের পক্ষে থাকা দরকার। আর জায়ান তো আছেই, তাকে তুমি নিজের মনের মতো বউ এনে দিও। আর মেয়ের তো সামনেই বিয়ে। এসব ভুলানো কথাই দমলেন না মিনারা বেগম। তার উপর আরো ক্ষেপে গিয়ে বললেন, তিথির বিয়েও তিনি আটকে দিবেন। মিজানুল করিম পড়লেন মহা বিপদে। জায়ানকে মিনমিনিয়ে বললেন, নিজের বিয়ের কথা বলে আপাতত সান্ত্বনা দে বাপ, নাহলে আজ ভাই ভাবিকে ঢুকাতে পারবি না। জায়ান দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে যায়। ডার্ক নেভি ব্লু কালারের একটা শার্ট জড়িয়ে নিচে নেমে আসে সে। অতঃপর মায়ের দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, তোমার ছেলে আর ছেলের বউকে আনতে যাচ্ছি মা। বরণ করে নেওয়ার প্রস্তুতি নাও, আর নিজের মনকে শক্ত করে গড়ে নাও, কারণ আমি কিছুদিন পরে ইনায়াকে বিয়ে করছি। কথাটা বলে জায়ান গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে। বিস্ফোরণ ঘটিয়ে যায় করিম ভিলায়। মিনারা বেগম স্তম্ভিত হয়ে যায় কিছুক্ষণের জন্যে। জায়ান আবার এটা কি শোনালো? মিনারা বেগমের মাথা প্রায় ঘুরছে। তিনি পেছন ফিরে মিজানুল করিমের দিকে তাকালেন। মিজানুল করিম ইতিমধ্যেই আবার আইস ব্যাগ মাথায় চেপে ধরেছেন। ছেলের প্রথম কথায় খুশি হতে গিয়েও যে এত বড় ধাক্কা খাবেন সেটা তার জানা ছিল না। তিনি ভয়ার্থ চোখে মিনারা বেগমের দিকে তাকান। ছেলে তো আগুন নেভানোর বদলে তার উপর এক বস্তা তুষ ফেলে গেছে। এবার জাপানের সুনামি চলে এলেও এই আগুন থামবে বলে মনে হচ্ছে না। বাড়িটা কাঠের বাংলো বাড়ি, শহরের থেকে বেশ কিছুটা দূরেই। সন্ধ্যার পরেই নির্জন হয়ে আছে চারিপাশ। বাড়িটা ফাহাদকে তার দাদু ছোটবেলায় কিনে দিয়েছিলেন। ফাহাদের জন্যে এটা নিরিবিলি প্রাকৃতিক দৃশ্যের সাথে মিলে যাওয়ার বেস্ট একটা জোন। পুরো বাড়িটা জুড়েই সাদা বাতি চারিপাশ আলোকিত করে রেখেছে। গোল আকৃতির কাঠের বাড়িটির একপাশে বড় লিভিং রুম, সেখানের কাঠের কারুকার্যের সোফা রাখা। লিভিং রুমের বিশালতার মাঝে এখন শুধু সোফাগুলোই ঠিক আছে, বাকি সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। আর সেগুলো করছে নিধি। তখন রাস্তা থেকে সবাই ফাহাদের এই বাংলো বাড়িতে এসেছিল। এখানে কি ঘটবে তা নিধি আর ইনায়া ছাড়া সবাই অবগত ছিল। মাঝ রাস্তায় ঈশানকে অবশ্য নিধি জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে তারা। ঈশানের একটাই ছোট উত্তর ছিল তারা ঘুরতে যাচ্ছে। বাংলোতে এসে কাজী রেজিস্টার দেখে ঘাবড়ে গিয়েছিল নিধি। তার হঠাৎ মনে পড়ে গিয়েছিল ফাহাদ সোহানা মির্জাকে কি বলেছিল। দুয়ে দুয়ে চার মিলালো ইনায়াও। তাদের ভাবনা সত্য হয় যখন সত্যিই ফাহাদ বলে সে নিধিকে এক্ষুনি বিয়ে করবে। দ্বিমত পোষণ করা নিধি অনেক চেষ্টা করেছিল বিয়েটা আটকাতে, সাথে ইনায়াও। তার কাছে সবটাই এখন বাড়াবাড়ি মনে হয়েছিল। সে ফাহাদকে বোঝাতে চেয়েছিল ফাহাদ নিধির জন্য ঠিক হলেও এখন বিয়ের সঠিক সময় নয়। কিন্তু কি আর করার, তিথি আর ঈশানও ফাহাদের সাথেই ছিল। শেষ মুহূর্তে নিধি কবুল বলেছিল ফাহাদের কথায়। নাভানের একটা ভিডিও দেখায় ফাহাদ নিধিকে। তার কথা হয়েছিল
জায়ান নাভানকে আটকে রেখেছে। নিধি যদি কবুল না বলে তাহলে খারাপ হয়ে যাবে। এ যাবৎ ইনায়াও দমে যায়। রাজনৈতিক নেতাদের আর বিশ্বাস কি? জায়ান গুন্ডা সব করতে পারে, কিন্তু আসল ফোকাস আসে বিয়ের পর নাভানকে সুস্থ সবল দেখে। নাভানের কাহিনী তাদের প্ল্যান অনুযায়ী ছিল। তৎক্ষণাৎ নিধি ভীষণ রেগে যায়। অতঃপর এই কাণ্ড ঘটায় বাংলোতে। অতিরিক্ত ডেসপায়ার হয়ে যাওয়ায় নিধিকে এখন ইনজেক্ট করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তিথি সোফায় বসে ফেক নেইল ঠিক করছে। নিধিকে থামাতে গিয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছে। ইনায়া তার পাশে চুপচাপ বসে আছে। ঈশান নাভান দাঁড়িয়ে কথা বলছে। ঈশান ভয়ে ভয়ে নাভানকে বলে, যাই বলো ভাইয়া, আমি বাড়িতে যেতে পারবো না। বর্মা নিশ্চয়ই রণমূর্তি ধারণ করে আছে। কাজটা ঘটানোর আগে কই ছিল আপনার ভয়? এটা কি আদেও ঠিক করছেন আপনারা? নাভান কিছু বলার আগেই দুজনকে জিজ্ঞেস করে ইনায়া। দুজনেই চুপচাপ হয়ে থাকে। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি একটু বেশি টেনশন করছো ইনায়া, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।